প্রজেক্ট ভিত্তিক আউটসোর্সিং এর চতুর্থ ক্লাস আজকে শুরু হচ্ছে। তো আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের একটা গুরুত্বপূর্ণ একটা সেকশন, সেটা হচ্ছে এডিটরের কাজ। তো এডিটর, এটা আমরা ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে আমরা যখন লগ ইন করবো, অর্থাৎ লগ ইন করার জন্য আমাদের হচ্ছে যেই লাইনে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা হয়েছে ওর পরে আমরা wp admin লেখার পরে ইউজার নেম ও পাসওয়ার্ড দিলে আমরা এই ড্যাশবোর্ডটা পাবো। এরপরে এই ড্যাশবোর্ডের থেকে আমরা অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স এর আন্ডারে একটা অপশন পাবো, সেটা হচ্ছে এডিটর। তো এর আগের ক্লাসের গুলোতে আমরা এর উপরে যে অপশন গুলো আছে প্রত্যেকটা আমরা আলাদা করে কাজ দেখছি। তো আজকে আমরা এডিটরের কাজটা দেখব। তো এডিটরে আমরা গেলাম। তো এডিটর জিনিসটা হচ্ছে যে আমাদের ওয়ার্ডপ্রেসে যে ফাইলগুলো আছে, অর্থাৎ যেসব ফাইলের দ্বারা আমাদের এই ওয়ার্ডপ্রেসটা এখানে দেখা যাচ্ছে, তো এই ফাইলগুলো এখানে সবগুলো ফাইল এখানে দেয়া আছে এবং প্রত্যেকটা ফাইলে আলাদা আলাদা ভাবে কাজ আছে। তো এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। তো এটা জানার জন্য আমাদের কিছু বেসিক HTML, CSS, PHP এবং জাভাস্ক্রিপ্ট এর কিছু নলেজ লাগবে। এটা থাকলে এটা আমরা মোটামুটি এটাতে আমরা কাজ করতে পারবো। তো আমরা একটু দেখি আসলে এডিটর এই জিনিসটা কিভাবে একটা সাইটকে কন্ট্রোল করে। তো আমরা আমাদের সাইটটাতে যদি ভিজিট করি, তো এটা আমাদের সেই সাইটটা যেটাতে আমরা কাজ কাজ করছি। তো এইটাতে আমরা একটা এটার যে এলিমেন্ট গুলো আছে, অর্থাৎ এখানে যে কোডিং গুলো আছে, এই পেজ থেকে আমরা এই কোডিং গুলো দেখতে পাবো। সেটা হচ্ছে কিভাবে, যে আমরা ফায়ারবগ নামে একটা ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবগ, এই জিনিসটা আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো আমরা এটা ডাউনলোড করার জন্য প্রথমে আমরা গুগলে যাব এবং তারপর লিখবো হচ্ছে এই জিনিসটা আমাদের এখান থেকে লিখে দিতে হবে। তো আমরা এখান থেকে ফায়ারবগটা ইনস্টল করব। ফায়ারবগ ডাউনলোড দিলে ফায়ারবগ হচ্ছে অ্যাডভান্স ফর মোজিলা ফায়ারফক্স, এটা মোজিলা ফায়ারফক্স ব্রাউজারে আমরা দেখতে পাবো। আমরা এখান থেকে এই জিনিসটা ইনস্টল করে নিব। তো এখানে এটা থেকে আমরা ইনস্টলটা করি। এখানে আমরা গেলাম, এখানে যাওয়ার পরে আমাদের ফায়ারবগ ফর ফায়ারফক্স, তো এখান থেকে আমাদের ডাউনলোড অপশন আছে। তো এখান থেকে আমরা ডাউনলোড, এরপরে এই ফায়ারবগটা আমরা যখন ডাউনলোড করব, ডাউনলোড করার পরে এরপরে আমরা এটা যখন আমাদের ইনস্টল করব, অর্থাৎ ফায়ারবগটা ডাউনলোড করা শেষে আমরা যখন এটা ইনস্টল করব, তখন ইনস্টল করার পরে আমরা যখন এখানে যে কোনো একটা ব্রাউজার একটা পেজ ওপেন করে আমরা যদি ডান বাটন ক্লিক করি, তাহলে আমরা এই অপশনটা পাবো, ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবগ। তো এটা করার জন্য আমাদের প্রথমে এই জিনিসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পরে আমাদের ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে, ভালোভাবে ইনস্টল করার পরে আমরা এই এলিমেন্টটা পাবো। তো এটা আমাদের ইনস্টল করার পরে আমরা এটা এখন ইউজটা দেখি যে আসলে এটা আমরা কিভাবে ব্যবহার করব। তো এটা আমরা কি করব, প্রথমে যে পেজে যে আমরা ডান বাটন ক্লিক করে ইন্সপেক্ট এলিমেন্ট উইথ ফায়ারবগ, তো এটা আমরা করলাম। আমার এটা আগে থেকে ডাউনলোড এবং ইনস্টল করা আছে। তো আমি প্রসেসটা দেখালাম যে কিভাবে আমাদের এটা করতে হবে। তো এখন আমরা এটা দ্বারা এই পেজে যে এলিমেন্ট গুলো, অর্থাৎ এখানে কি কোডটা ব্যবহার করা হয়েছে, কিসের কারণে এই কোডটা সাদা দেখাচ্ছে, আবার এই ছবিটা এখানে শো করতেছে, তারপরে এই যে লেখার এখানে একটা আমরা স্টাইল দেখতেছি, এই স্টাইলটা কিভাবে আসলো এবং এটা কি স্টাইল ব্যবহার করা হয়েছে, এই সব কিছু জিনিসগুলো আমরা এই ফায়ারবগটার মাধ্যমে আমরা দেখতে পাবো। পেজটা একটু রিফ্রেশ দিয়ে দিই। তো এখন এই যে লেখাটা দেখা যাচ্ছে এরকম, এইখানে একটু সাদা দেখা যাচ্ছে। তো এই লেখাগুলা, এই যে এখানে যে স্টাইলটা দেখা যাচ্ছে, সাধারণত এই স্টাইলটা তো থাকে না। তো এই স্টাইলটা কোন ফন্টের কারণে এই স্টাইলটা দেখা যাচ্ছে, তো
এই জিনিসগুলো সব আমরা ফায়ারফক্স এর মাধ্যমে দেখতে পাবো। তো আমাদের যখন আমরা এডিটরে কাজ করতে যাব ইয়েতে, তখন আমার ফায়ারফক্স অনেক কাজ দিবে। কিভাবে দিবে এটা আমি দেখাচ্ছি। যে প্রথম আমরা ডান বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্ট ফায়ারফক্স এটা নিয়ে আসলাম। ফায়ারফক্স নিয়ে আসার পরে এখানে কোডগুলো দেখাবে। নরমাল যে এইচটিএমএল যে কোডগুলো এখানে এখানে এখন যদি এই এইচটিএমএল কোডগুলো এখানে দেখাচ্ছে এই পেজটার জন্য। এরপরে এখানে সিএসএস দিলে আমার এই পেজে সিএসএস এর কোডগুলো দেখাবে। এইভাবে এই জিনিসগুলো দেখাবে। তো আমরা এইচটিএমএল কোডগুলা সাইটগুলোতে যাই দেখবো। এই জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফায়ারফক্স যেখানে আমরা যেটা যে উইন্ডোতে আমাদের দেখাচ্ছে সেই উইন্ডোর লেফট সাইডে লেফট টপে একটা আইকন আমরা দেখতে পাবো। ওই আইকনটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আমরা যেই এলিমেন্টের কোডটা দেখতে যাচ্ছি সেই এলিমেন্টের কাছে আমরা নিয়ে যাব। যেরকম আমরা চাচ্ছি যে এটার আমরা কি ফন্টে লেখা এটা আমরা দেখতে চাই। তো এই আমরা প্রথমে এখানে ক্লিক করলাম, এরপরে এখানে এটাতে আমরা সিলেক্ট করলাম। তো সিলেক্ট করার পরে এই যে যেই কোডের মাধ্যমে জিনিসটা দেখা যাচ্ছে সেই কোডটা আমাদের এখানে দেখাচ্ছে। যেরকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে মাই ফার্স্ট সাইট এই লেখাটা এখানে আছে, এই জন্য এই লেখাটা এখানে দেখা যাচ্ছে। যদি আমরা এখানে আরো কিছু লিখতে চাই, যেরকম এখানে মাই ফার্স্ট সাইট এটা আমরা লিখলাম। এরপরে আমরা যদি লিখি উইথ ওয়ার্ডপ্রেস, তো দেখা যাচ্ছে যে এখানে আমরা যদি কোনো পরিবর্তন করি আমাদের এই যে এখানে এই পরিবর্তনটা চলে আসছে। তো আসলে এই পরিবর্তনটা হচ্ছে ব্রাউজারের জন্য, অর্থাৎ আমরা যে ব্রাউজারটা ইউজ করতেছি ব্রাউজারটা জন্য এই পরিবর্তনটা দেখাচ্ছে। আমরা যখন পেজটা রিফ্রেশ দিব তখন এই পরিবর্তনটা থাকবে না। যেরকম আমরা দেখতে পারি যে এটা যদি এখন রিফ্রেশ দেই, পেজটা যদি আমরা রিফ্রেশ দেই তো দেখা যাচ্ছে ওই পরিবর্তন থাকবে না। অর্থাৎ এটা এই ইনস্পেক্টর আমরা ব্রাউজারে আসলে কেমন ভাবে এটা শো করে এই জিনিসটা দেখার জন্য। তো একইভাবে এইটা এই লেখার স্টাইলটা কোনটা, এই জন্য এই ডান পাশে একটা স্টাইল নামে একটা অপশন থাকবে। স্টাইল অপশনে আমরা এই লেখাটার প্রথমে দেখা যায় যে যাচ্ছে যে এটা ফন্ট সাইজ দেয়া আছে। এবার সাইড টাইটেল সাইড স্প্যান এ কালার, এটার কালারটা যে কালারটা ব্যবহার করা হয়েছে এখানে সেই কালারটা এখানে দেখাচ্ছে। আমরা ইচ্ছা করলে এই কালারটা এখান থেকে পরিবর্তন করে দিতে পারি। আমরা চাইলাম যে কালারটা কালো করে দিব, তো কালো যেটা কালোর কোড হচ্ছে যে 6টা শূন্য, 6টা শূন্য দিলে ওটা কালো হয়। এগুলো আমাদের আস্তে আস্তে জানতে হবে কোনটার জন্য কোনটা। আমরা এখানে যদি ইয়ে করে দেই, আচ্ছা এটা এটার জন্য না, আচ্ছা এটার অন্য একটা কাজ আছে। যে হোক এটা টাইটেলের স্প্যানের কালার। তো আমরা আসল যে উদ্দেশ্য ছিল যে এটা এই লেখাটার কোন ফন্টে লেখা আছে ফন্টটা আমরা দিতে চাচ্ছিলাম। তো এই যে এখানে সেই লেখা আছে যে ফন্ট ফ্যামিলি, এই ফন্টটাতে এটা লেখা ওসেহেল্ড স্টেনসিল, এই ফন্টটাতে এটা লেখা আছে। এই জন্য এইটা লেখাটা এই স্টাইল দেখাচ্ছে। তো আমরা ইচ্ছা করলে এই ফন্টটা যে কোনো ফন্ট এটা পরিবর্তন করতে পারি। যেরকম আমরা এখানে এরিয়াল একটা ফন্ট আছে, এরিয়াল এই ফন্টটা দিলাম। তো দেখা যাচ্ছে যে এরিয়াল ফন্ট দেওয়ার পরে এই লেখাটা পরিবর্তন হয়ে গেছে। তো এই পরিবর্তন যেগুলো আমরা দেখতে পাচ্ছি এটা শুধু ব্রাউজারের জন্য। তো এই পরিবর্তনটা যদি আমরা স্থায়ীভাবে এই জিনিসটা আমরা দেখতে চাই তাহলে আমাদের এডিটরে যাই এই পরিবর্তনটা করে আসতে হবে। তো আমাদের এখান থেকে আসলে এই লেখাটা কোথায় আছে খুঁজে বের করে তারপরে এই ওই জায়গায় যায় এটা পরিবর্তন করতে। আমি দেখতে পাচ্ছি এটি স্টাইল শিটের হচ্ছে স্টাইল টাইটেল স্প্যান এ এখানে ফন্ট ফ্যামিলি আছে, এই জায়গাতে যা আমাদের খুঁজতে হবে। তো এই জন্য আমরা প্রথমে আমাদের এডিটর পেজে যাব, অর্থাৎ অ্যাপিয়ারেন্স থেকে এডিটর যাওয়ার পরে এখানে আমরা বিভিন্ন ফাইলগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। যেরকম এটা আমরা যে ফাইলটা দেখলাম সেটা ছিল স্টাইল শিট। স্টাইল শিটের মধ্যে আমরা যাব। তো স্টাইল শিটে যাওয়ার পরে আমাদেরকে ওই যে এইখানে যে লেখাটা আছে এই লেখাটা যেই যেই ইয়ের আন্ডারে ছিল সেই সেই জিনিসটা আমাদের এখান থেকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে সেখানে যেই যে লেখাটা ছিল ওটা পরিবর্তন করে আমরা যদি এরিয়াল লেখা দিই তাহলে এই জিনিসটা স্থায়ী হবে। যেমন এটা এখন স্থায়ী নেই, যদি আমরা রিফ্রেশ দিই তাহলে তার আগের যে লেখাটা সেটা চলে আসবে। তো এটা যদি স্থায়ী আমরা পরিবর্তন করতে চাই তাহলে যেখান থেকে আমরা এই লেখাটা পাইছিলাম অর্থাৎ ব্রাউজার থেকে আমরা দেখে নিলাম এটা,
আসলে কোন জায়গায় এই জিনিসটা আছে। তো দেখার পরে আমরা এখানে যাই ওই পরিবর্তনটা করলে পরিবর্তনটা হয়ে যাবে। তো এখন এই পরিবর্তনটা করতে হলে আমাদের বেসিক কিছু HTML CSS এই জিনিসগুলো সম্পর্কে নলেজ লাগবে। এটা না থাকলে আমরা এডিটরে কাজ করতে পারবো না। তো এখানে বিভিন্ন ফাইল এবং এটা তো যেরকম স্টাইল এবং স্টাইল শীট যেটা, এটা সিএসএস দ্বারা তৈরি করা হয়। সিএসএস হচ্ছে যে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা একটা সাইটের ডিজাইন করার জন্য ব্যবহার করা হয়। আর হচ্ছে আমরা এইচটিএমএল যেটা, সেটা হচ্ছে সাইটটার একটা স্ট্রাকচার দাঁড় করার জন্য এইচটিএমএলটা আমরা ব্যবহার করব। এছাড়া ডেভেলপ করার জন্য বিভিন্ন সুবিধা নেওয়ার জন্য আমরা পিএসপি কোডিং গুলো ব্যবহার করব। তো এটার প্রাথমিক একটা ধারণা আমাদেরকে আগে জিনিসটা আমাদেরকে পেতে হবে, পেলে আমরা এই জিনিসটা কাজ করতে পারবো। তো আমরা এই জিনিসটা জানার জন্য আমরা একটা প্রজেক্ট দেখতে পারি যে কিভাবে আসলে এই এইচটিএমএল সিএসএস এই জিনিসগুলো কাজ করে। প্রজেক্ট যদি আমরা দেখি তাহলে আমাদের জিনিসগুলো চলে আসলে তখন আমরা এডিটরে কাজ করতে পারবো। আর এডিটরের কাজগুলো কখন দরকার হয়, যখন এখানে তো বিভিন্ন অপশন আছে, অর্থাৎ পোস্ট পেজ বিভিন্ন অপশন দেয়া আছে এবং কাস্টমাইজের বিভিন্ন অপশন দেয়া আছে যে একটা সাইটটা কাস্টমাইজ করা। তো এমন কিছু কাস্টমাইজ, যেরকম আমার এখানে হচ্ছে এইটা সাদা আছে, আমি চাইলাম এটা সাদা না রেখে এখানে কালো করবো। তো এটা তো এই অপশনটা তো আমরা ওয়ার্ডপ্রেসে এখানে নাই। তো এই সব কাজ করার জন্য তখন আমাদেরকে কোডিং এর সাহায্য নিতে হবে। অর্থাৎ এই যে কোডিং এর কারণে এটা সাদা দেখাচ্ছে, আমরা যদি এখানে দেখি একইভাবে আবার ইনস্পেক্ট এলিমেন্ট উইথ ফাইবার আমরা চালু করলাম। এটা চালু করার পরে এখানে আমরা ক্লিক করলাম। তো এটার জন্য লেখাটা দেখাচ্ছে এবং এটার ইয়েটা হচ্ছে যে কোডিংটা হচ্ছে যে এইটা, অর্থাৎ এই যে এখানে লেখা আছে এফএফ লেখা আছে, এটা হচ্ছে সাদা সাদা লেখার জন্য একটা কোডিং। তো এই কোডিংটা থেকে যদি আমরা পরিবর্তন করে দেই, অর্থাৎ আমরা কালো করে দিলাম, এখন দেখা যাচ্ছে যে এই বর্ডারটা কালো হয়ে গেছে। তো এই যে এখানে যে কোডিংটা ছিল, এই কোডিংটার কারণে এখানে লেখাটা সাদা দেখাচ্ছে। তো এখন এই যে স্লাইডারের আন্ডার স্লাইডার, এখানে যে অপশনটা আছে স্লাইডার বর্ডার হাইট ম্যাক্সিমাম ওয়াইড, এই জিনিসটা আমাকে স্লাইড আমাদের স্টাইল শীট যেটা, এখানে খুঁজে বের করতে হবে যে আসলে এই জিনিসটা কোথায় আছে। তো এই জিনিসটা খুঁজে বের করার পরে ওইখানে আমরা ওই যে এফেক্ট যেটা যদি সাদা দেখাচ্ছে ওটাতে যদি আমরা কালোর যে কোডিং ওটা 0 0 দিয়ে দিলে আমরা ওই জিনিসটা পেয়ে যাবো। এটা একটু সময় সাপেক্ষ, এটা খুঁজে বের করে তারপরে কাজটা করতে হবে। এছাড়া আমরা একটা আমরা ফাইভ ফাইভ ইয়ের একটা সাহায্য নিতে পারি, সেটা হচ্ছে আমি যদি কন্ট্রোল এফ চাপি তাহলে নিচে থেকে একটা অপশন আসবে যেটা পেজটাকে ফাইন্ড আউট করার জন্য ব্যবহার করা। যেরকম সাপোজ আমি এই লেখাটা সাপোজ আমি কোথায় একটা জানি না, তো কন্ট্রোল এফ যখন আমরা চাপবো তখন আমরা নিচে একটা এরকম একটা ফাইন্ড এ পেজ এরকম একটা অপশন পাবো। তো এখানে আমি নিয়ে আসার পরে আমি ওটা ইয়ে করবো, তো আমাকে এখানে দেখাই দিবে আসলে কোন জায়গায় জিনিসটা আছে। এবং এর নিচে যদি আর কোথাও থাকে যে না নিচে আর নাই, তো ওই জিনিসটাও দেখাবে। কিংবা আমি এখানে লিখলাম হচ্ছে টাইটেল, তো টাইটেল লেখাটা কোথায় আছে সেই জিনিসটা দেখাই দিবে। তো এরপরে এর নিচে আরো আছে কিনা, হ্যাঁ নিচে আরো আছে। এরপরে আমরা নিচের দিকে আরো কোথায় কোথায় জিনিসটা আছে এটা আমরা খুঁজে বের করতে হবে। এইভাবে আমরা এই যখন আমরা ইয়েতে ফায়ারবক্সে কাজ করব, করার পরে যেই যেই জিনিসটা আমাদের খুঁজে বের করতে হবে সেটা আমরা কন্ট্রোল এফ চাপার পরে এই জিনিসটা নিয়ে আসার পরে এখানে আমরা লিখতে হবে, লেখা তারপরে কি করবো ওই জিনিসটা বের করে আমরা ওই জায়গাতে যাই এডিটটা করে দেবো। তো এডিট করার পরে আমাদের যে কাজটা করতে হবে আপডেট ফাইল, অর্থাৎ এখানে আপডেট বাটনে ক্লিক করলে ওই জিনিসটা আপডেট হয়ে যাবে। তো এই জিনিসগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। এই জন্য আমাদের যে জিনিসটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের বেসিক কিছু এইচটিএমএল সিএসএস এর নলেজ লাগবে। বেসিক এইচটিএমএল সিএসএস নলেজ জন্য আমরা একটা সাইটে দেখে আসি যেটা বেসিক পিএইচপি এবং এইচটিএমএল এর তৈরি করা। সেটা হচ্ছে আমরা এই সাইটটা দেখতে পারি। একটা সাইট আমরা ওপেন করি বিএল থেকে।
এই সাইটটাতে আমরা কিছু কাজ দেখব। তো সাইটটা আসছে, তো এটার আমরা কাজগুলো দেখার জন্য আমাদের যেটা করতে হবে যে আমাদের এই কোডিং গুলা যেরকম আমরা হচ্ছে এখানে যে কোড গুলা আছে, অর্থাৎ এই কোড গুলা এখানে একটা স্পেস আছে, অর্থাৎ এখানে ওয়ার্ডপ্রেস এর বাই ডিফল্ট একটা পেজ আছে যেখান থেকে আমরা জিনিসটা এডিট করতে পারছি, এবং এডিট করার পরে এটা হচ্ছে আপলোড করে দিলে ওই জিনিসটা হয়ে যাচ্ছে। তো এই জিনিসটা করার জন্য স্পেশাল একটা সফটওয়্যারই আছে, যে সফটওয়্যারটা এই শুধু এই কাজটাই করা যায়। যেহেতু এখান থেকে এই কাজটা করা অনেক কঠিন, এটা খুঁজে বের করা কিংবা এটা বিয়ে করা অনেক কঠিন, কিন্তু এই কাজটা যদি আমরা একটা সফটওয়্যার যেটার নাম হচ্ছে ড্রিম ওয়েভার, ড্রিম ওয়েভারের মাধ্যমে যদি আমরা এই কাজটা করি, এটা অনেক সহজে করা যাবে। এবং ড্রিম ওয়েভারে এডিট করা, কোডগুলো এডিট করা এবং এগুলো দেখার সব রকম সুবিধা দেওয়া আছে। তো এই জন্য এই কাজগুলো সাধারণত ড্রিম ওয়েভার দিয়ে করা হয়। তো আমরা ড্রিম ওয়েভারের কাজটা আজকে দেখে নিব, ড্রিম ওয়েভার দ্বারা কিভাবে একটা সাইটকে এডিট করা হয় এবং এই সাইটের বিভিন্ন পরিবর্তন ড্রিম ওয়েভারের মাধ্যমে করতে পারি। তো আমরা এই সাইটটার যে কোডগুলো আছে, কোডগুলো যদি আমরা ড্রিম ওয়েভারে দেখতে চাই, তো এই সাইটটার যে ফাইলগুলো আছে, যে ফাইলের দ্বারা এই সাইটটা শো করতেছে, ওই ফাইলে আমরা প্রথমে যাব। ওই ফাইলে যাওয়ার জন্য আমাদের যে এক্সাম আছে, এক্সামের আমরা হচ্ছে এক্সপ্লোর আমাদের আগে ওই ফাইলটা থাকতে হবে, তারপর ওই যাব আমরা। তো এক্সপ্লোরে আমরা গেলাম। তো যাওয়ার পরে তো আমরা ব্রাউজারে দেখতে পাচ্ছি আসলে ওটা কি নামে ফাইলটা আছে, এ নামে ফাইলটা আছে, লোকাল হোস্টের পর এ। তো এটা আমরা হচ্ছে htdocs এর মধ্যে যাব, যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করা আছে। তো আমরা লোকাল হোস্টের পরে ওয়ার্ডপ্রেস লিখলে এই ওয়ার্ডপ্রেস এর এই জিনিসটা শো করে, কারণ এখানে htdocs এর মধ্যে ওয়ার্ডপ্রেস আছে। একইভাবে আমাদের এখানে এ নামে আরেকটা সাইট আছে, তো লোকাল হোস্টের পর যদি আমরা লিখি তাহলে এই সাইটটা শো করবে। একইভাবে এখানে ট্রিপল এ আছে, এটার পরে যদি আমি ট্রিপল এ দিই এবং এর মধ্যে যদি কোনো সাইট থাকে, সাইটের ফাইল থাকে, তো আমাদের ওটা শো করবে। তো আমরা এই ফাইল এই সাইটটা ওপেন করি, যেহেতু এই সাইটটা আমরা কোডিংগুলো দেখতে চাচ্ছি। তো এই সাইটটা আমরা ওপেন করলাম। ওপেন করার পরে এই সাইটটার আমরা ফাইলগুলো দেখতে পাচ্ছি, কি কি ফাইল এখানে আছে, যে এখানে অ্যাডমিন আছে, সিএসএস আছে, এগুলো আছে। তো আমরা প্রথমে যেটা বেসিক এইচটিএমএল যদি আমরা জানতে চাই, তো প্রত্যেকটা সাইটেরই একটা index.php একটা ফাইল থাকবে, যেটা সাইটটাকে কন্ট্রোল করবে। তো আমরা প্রথমে index.php যে ফাইলটা, সেই ফাইলটা আমরা ড্রিম ওয়েভার ওপেন করবো। এই জন্য ফাইলটা সিলেক্ট করার পরে আমরা কন্ট্রোল ওপেন উইথ ড্রিম ওয়েভার, ওপেন উইথ ড্রিম ওয়েভার যদি আমরা ক্লিক করি, তো আমাদের সাইটটার যেই কোডিং গুলো আছে, সেই কোডিং গুলো ড্রিম ওয়েভার ওপেন হবে। তো এটা করার জন্য আমাদের ড্রিম ওয়েভার যেই সফটওয়্যারটা আছে, এটা আমাদের আগে ইনস্টল করে রাখতে হবে। এটা যদি আমরা আগে ইনস্টল করি, তখন কিন্তু আমরা এই জিনিসটা পাবো। তো আমরা এটা যেহেতু আমাদের ইনস্টল করা আছে, তো এই জন্য আমরা এই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি। তো এটার আমরা যে জিনিসটা দেখবো, আমরা এখানে একটু কিছু বেসিক কিছু এইচটিএমএল কিছু কাজ দেখি। সেটা হচ্ছে যে যে কোনো একটা পেজে লিংক করার জন্য আমরা যেই যেই জিনিসটা ব্যবহার করি, সেটা হচ্ছে এইচ href। এই জিনিসটা আমরা যে কোনো একটা পেজে লিংক করার জন্য আমরা ব্যবহার করে থাকি। অর্থাৎ href লেখার পরে আমরা যেই পেজে, অর্থাৎ যেই পেজে আমরা যাব, সেই পেজের নামটুকু লিখতে হয় এখানে। অর্থাৎ যে আমরা এখানে কোন পেজে যাব, index.php/home ইকুয়াল v ইকুয়াল হোম, অর্থাৎ এই পেজটাতে আমরা যাব। এই জন্য href লেখার পরে ওই ইউআরএল নামটা এখানে লিখে দেওয়া হয়। এরপরে ওই ইউআরএলটা যেই যে এখন এই যে এই ইউআরএল যাবে, এটা যেই নামে শো করবে সেটাকে এখানে লেখা হয় হোম। যেরকম আমরা যদি এটা দেখি, তাহলে আমাদের জিনিসটা আরো পরিষ্কার হবে যে আমরা এটা ফুটার থেকে দেখতেছি। তো এই যে এখানে দেখা যাচ্ছে যে হোম লেখাটা, এই হোম লেখাটা আসছে কোথায় থেকে? হোম লেখাটা আসছে হচ্ছে যে এই যে এখানে আমরা হোম লিখছি, এই হোম লেখার কারণে। তো আমরা এখানে এই হোম লেখার কারণে ওই হোম লেখাটা আসছে। একইভাবে এর পরে এখানে প্রাইভেট পলিসি লেখা আছে। তো প্রাইভেট পলিসি লেখার কারণে আমাদের এখানে দেখা যাচ্ছে যে প্রাইভেট পলিসি এই লেখাটা আসছে।
একইভাবে এখানে হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন লেখার কারণে এখানে হচ্ছে টার্ম এন্ড কন্ডিশন এই লেখাটা আসছে। তো এই লেখাটা এখানে আসছে, কিন্তু এখানে আমি যদি ক্লিক করি তাহলে কোথায় যাবে, অর্থাৎ এখানে একটা লিংক দেখা যাচ্ছে, অর্থাৎ এই লিংক গুলো কোথায় যাবে। তো এই লিংক গুলো দেখানোর জন্য এখানে এই সেভ লেখার পরে ওই কোথায় এই হোমে ক্লিক করলে কোথায় যাবে এই জিনিসটা এখানে লিখে দিতে হবে। তো যেরকম হোমে ক্লিক করলে আসলে এটা এই এই ক্লিক করার পর এটা কোথায় যাবে, এই এই পেজটাতে চলে যাবে। প্রাইভেট পলিসি ক্লিক করার পরে কোথায় যাবে, এই যে এই পেজটাতে চলে যাবে। টার্ম এন্ড কন্ডিশনে ক্লিক করার পরে কি হবে, এই যে কন্ডিশন নামে একটা পেজ তৈরি করা আছে পেজে চলে যাবে। তো আমরা এই জিনিসটা প্র্যাকটিক্যালি দেখে আসি যে আমরা যেরকম হচ্ছে যদি টার্ম এন্ড কন্ডিশন পেজ যেখানে আছে এটা যদি ক্লিক করি তাহলে দেখা যাবে টার্ম এন্ড কন্ডিশনের পেজে চলে যাচ্ছে। হ্যাঁ, টার্ম এন্ড কন্ডিশনের পেজে চলে গেছে এটা। তো এটা আমরা এখানে ব্রাউজার থেকেও দেখতে পারি লিংকটা। এই যে সেই লিংক, অর্থাৎ index.php/view=condition ভেহিকল কন্ডিশন এই পেজটাতে চলে গেছে। তো ড্রিম ওয়েভারে দেখা যাবে যে আসলে এই লিংকটাই, এই যে লিংকে এই চলে আসছে এই লিংকটাই আমরা আসলে এখানে দিয়েছি। এই যে হ্যাঁ, সেই লিংকটাই দিয়েছি, অর্থাৎ এই জিনিসটা ঠিক আছে। এরপরে আমরা যদি হোমে ক্লিক করি তাহলে দেখা যাবে এই লিংকে ওটা চলে যাবে, অর্থাৎ যেই লিংকে একটা লেখা চলে যায় ওই লিংকটাই এই ব্রাউজারে শো করে। যে আমরা যদি গুগলের সাইটে যাই তখন এই ব্রাউজারে লেখা যাবে www.google.com, যেরকম এখন সে এই পেজে আসছে জন্য এই পেজটা এখানে শো করতেছে। তো আমরা এখান থেকে যদি আমরা হোমে ক্লিক করি, হোমে ক্লিক করা যদি হয় তো দেখা যাচ্ছে যে এখন সেই যে কোন পেজে আসছে, এটা তো আগে থেকে ছিল, এটা তো আমাদের ফাইলের নাম index.php/view=home, এই পেজে চলে আসছে। কেন, যে এখানে এই লিংকটাই দেয়া আছে, যে হোমের জন্য এই লিংকটাই দেয়া আছে। তো এই 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 স্টেপ, এটার কাজটা আমরা শিখলাম। এটার কাজটা কি, যে এটা একটা পেজ থেকে আরেকটা পেজে লিংক করা, অর্থাৎ একটা পেজ থেকে আমরা আরেকটা পেজে যাব, এই কাজটা করার জন্য আমাদের এই স্টেপ এই জিনিসটা ব্যবহার করা হয়। এরপরে আমাদের যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস এর কাজের জন্য আমাদের সিএসএস টা বেশি দরকার হবে, এজন্য আমরা সিএসএস এর কিছু বেসিক জিনিস দেখব, যে সিএসএস এর কাজগুলা। এই জিনিসটা আমরা এই জন্য শিখলাম যে আমাদের ওয়ার্ডপ্রেস এর মধ্যে বিভিন্ন লিংক দরকার হবে, অর্থাৎ আমি একটা পেজে আছি, ওই পেজ থেকে আমরা আরেকটা পেজে লিংক করার জন্য, ম্যানুয়ালি লিংক করার জন্য এই জিনিসটা ব্যবহার লাগবে, এই জিনিসটা আমরা আগে থেকে শিখে নিলাম। এটি কি পেজের শেষে এসে লিংক অপশন লিংক করে দিতে হবে, এটা নাকি? জি, এটাও পেজ যখন একটা তৈরি হয়ে গেল, যেমন তোমার হোম স্টোরে আমরা এটা কি সিএসএস এ কাজ করলাম না পিএইচপি এর কাজ? এটা হচ্ছে এইচটিএমএল, এইচটিএমএল কোডিংটা এইচটিএমএল এর দ্বারা আমরা হচ্ছে একটা পেজ থেকে আরেকটা পেজে কিভাবে লিংক করতে পারি এই হোম জিনিসটা। স্টোরে একটু দেখে, যেমন এটা ফুটারে যেখানে আর কি ইয়ে ছিল, লিংকটা ছিল, যেমন এটা পেজের একবারে ফুটার তো নাকি? হ্যাঁ, footer। এই অপশনটা তৈরি করে কেমনে এইটা? না, এটা এসব আসেনি এখনো। এটা হচ্ছে সিএসএস দ্বারা তৈরি করা হয়েছে। সিএসএস আচ্ছা, এখন আমরা এই সাইটটা পুরো সিএসএস টা দেখি। এই সাইটটা পুরো সিএসএস টা দেখলে আমরা হচ্ছে এডিটরের কাজ কি শেষ হয়ে গেছে? এডিটরের কাজটা দেখানোর জন্যই আমরা এই সিএসএস বেসিকটা সিএসএস টা শিখতেছি। আচ্ছা, তো আমরা সিএসএস এর কাজটা এখন আমরা একটু দেখি। সিএসএস এর কাজটা দেখার জন্য আমরা এই সাইটটার এখান থেকে, সিএসএস টা এটা কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলা হ্যাঁ, চলে? সিএসএস হচ্ছে একটা প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজ যেটা দ্বারা একটা সাইটের আমরা হচ্ছে বিভিন্ন ডিজাইন, এই ডিজাইনের কাজগুলো, সূক্ষ্ম সূক্ষ্ম সুন্দর সুন্দর ডিজাইন, এই কাজগুলো আমরা করতে হবে। আমরা একটু দেখি, দেখলে জিনিসগুলো আমাদের পরিষ্কার হবে। তো আমরা এখান থেকে এই সিএসএস ফাইলটা কিভাবে, এখানে আমরা যদি ওপেন উইথ, এখানে ডান বাটন ক্লিক করে ওপেন উইথ ড্রিম ওয়েভার, ড্রিম ওয়েভার আমরা ওপেন করলাম এটা। তো আমাদের যে সিএসএস ফাইলটা ওপেন হয়েছে। তো এখান থেকে আমরা দেখতে পাবো আসলে এই সিএসএস টা আমাদের সাইটটা কিভাবে কন্ট্রোল করতেছে। তো প্রথমে দেখা যাচ্ছে যে এখানে প্রথম যে লেখাটা আছে সেটা হচ্ছে বডি, বডি। তো বডির এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া হয়েছে। তো বডি জিনিসটা এই কোডিং টুকু দ্বারাই বডিটা কন্ট্রোল করছে। তো এখানে প্রথমে দেখা যাচ্ছে যে বডি ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ বডির ব্যাকগ্রাউন্ডটা কি করা হয়েছে, একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এই এখানে যে ইমেজটা লেখা আছে এই ইমেজটা এখানে ব্যবহার করা হয়েছে। আমরা যদি আমাদের সাইটটা দেখি, যে এই এটার বডি, অর্থাৎ পিছনে একটা ইমেজ দেখা যাচ্ছে, ইমেজ যেটা হচ্ছে নীল রঙে আমরা দেখতে পাচ্ছি, এটা একটা ইমেজ আকারে এটা ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা কালার না, দেখা যাচ্ছে যে এখানে একটু বেশি কালার,
অর্থাৎ এটা কিন্তু একটা কালার না, এটা একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। তো এই ইমেজটা কিভাবে শো করতেছে সেটা হচ্ছে যে এই যে এখানে যে আমরা ড্রিমওয়েভারে যে কোডিংটা দেখতে পাচ্ছি এই ইমেজটার কারণে এটা শো করাচ্ছে। আমরা যদি এখন এই 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 কোডিংটুকু এখান থেকে সরাই দেই, দেওয়ার পর আমরা যদি ফাইলটাকে সেভ করি, এখন যদি আমরা আমাদের সাইটটাকে রিফ্রেশ দেই, তো দেখা যাবে যে ব্যাকগ্রাউন্ডের ইমেজটা চলে গেছে, ইমেজটা নাই। তার অর্থ কি যে এই যে ব্যাকগ্রাউন্ডের যে ইমেজটা, এই ইমেজটাকে আমরা ইয়ে করার জন্য সিএসএস এর মাধ্যমে যে কোডিংটা ব্যবহার করা হয় সেই কোডিংটা হচ্ছে যে এই কোডিং। তো এটা আমরা আবার রাখলাম, রেখে এটাকে সেভ করে দিলাম। তো আসলে এখানে কি করা হয়েছে এটা আমরা দেখি। তো ব্যাকগ্রাউন্ড এখানে একটা আমাদের ইমেজের bd.jpg অর্থাৎ আমাদের যেই ফোল্ডার আছে সেই ফোল্ডারে image.bg.jpg নামে একটা ইমেজ আছে। তো আমরা ইমেজটা একটু দেখে আসি, বা সিএসএস এ গেলাম। সিএসএস এ যাওয়ার পরে আমাদের এখানে ইমেজ নামে, অর্থাৎ প্রথমে কি হয়েছে ইমেজ নামের ফোল্ডারে গেছে। তো ইমেজ নাম ফোল্ডারে আমরা যাই, যাওয়ার পরে আমাদের এখানে কি বিজি নামে আমাদের সেই ইমেজটা সেভ করা আছে। তো আমরা ওই বিজি নাম ওই ইয়েটা দেখি। bg.jpg এইটাই সেই আমাদের সেই ইমেজটা, যেই ইমেজটার কারণে আমাদের ব্যাকগ্রাউন্ডটা শো করতেছে। এরপরে দেখা যাচ্ছে একদিকে নীল আস্তে আস্তে নিচের দিকে নীলটা কমে গেছে। তো এইটা এই ইমেজটা কিভাবে আমাদের পুরাটা ইয়ে করছে, তো এই জন্য এখানে আমরা আরো কিছু কোডিং দেখছি যে রিপিট এক্স, অর্থাৎ এক্স বলতে হচ্ছে আমরা লেফট সাইড থেকে রাইট সাইডে আস্তে আস্তে ইমেজটা মানে একটা রিপিট হবে, অর্থাৎ এটা একই রিপিট হতে হতে পুরাটাই কালার করে দিচ্ছে, পুরাটাই একই কালার হয়ে গেছে। মানে এই ইমেজটাকে আমরা রিপিট এক্স এইভাবে আমরা এই জিনিসটাকে শো করছি। এরপরে যে আমাদের অপশনটা আছে সেটা হচ্ছে যে প্যাডিং, অর্থাৎ যেটা হচ্ছে আমরা যে সিএসএস এর যেই মানে ল্যাঙ্গুয়েজটা দেখতেছি যার মাধ্যমে ইয়েটা হয়েছে ডিজাইনটা, এটা কি ওয়েব ডিজাইনার যারা মানে যে তৈরি করছে সেই তৈরি করছে এই কাজটা করছে না? আমি করছি এটা, আমরা ডিজাইন করছি ফোন স্টোরটা যে করছে আই মিন হ্যাঁ ওই যে ওই কোডিংটা, তাহলে তো কোডিং এর এই ল্যাঙ্গুয়েজের খুব ভালো দখল থাকতে হবে। আমি এখানে শুধু আপনাদের যেটা আপনার ওয়ার্ডপ্রেস এর জন্য যেটুকু দরকার সেটা দেখাইতেছি, এটা তো আলাদাভাবে জানতে হবে। মোটামুটি কাজ করতে করতে সবগুলা নলেজ চলে আসবে। দেখা যায় একটা জিনিস বারবার ব্যবহার করতে হচ্ছে, তখন ওই জিনিসটা ইয়ে চলে। যেরকম ব্যাকগ্রাউন্ডে আমরা সবসময় দেখবো এরকম একটা একটা কোডিং থাকবে। আচ্ছা, এরপরে আমরা দেখতে প্যাডিং। প্যাডিং অর্থ হচ্ছে যে আমরা এটা দিয়ে বুঝি প্যাডিং জিনিসটা কি। প্যাডিং হচ্ছে যে আমরা যখন একটা লেখা লিখি তখন মার্জিন দিই, উপরে এত মার্জিন, লেফট সাইডে এত, রাইট সাইডে এত, এই সাইডে এত, এই যে চারদিক থেকে আমরা একটু করে ছেড়ে দিয়ে আসলাম জায়গা, এটাকে প্যাডিং বলা হয়। তো আমরা এই সাইডের জন্য প্যাডিং মানে 0 রাখছি, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ডটা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডের জন্য কোনো প্যাডিং রাখি মানে সাইডে কোনো জায়গা রাখি। হ্যাঁ, যদি প্যাডিং রাখতাম, যদি প্যাডিং এখানে রাখতাম তো দেখা যাচ্ছে এই এই দিকে হয়তো একটু সাদা থাকতো, কিন্তু উপরে মার্জিন মানে এই জায়গাটুকু বাদ দিয়ে সেই ইমেজটাকে শো করতো। আমরা কোনো এই জায়গায় কোনো প্যাডিং রাখি নাই। এরপরে হচ্ছে ফন্ট ফ্যামিলি। তো বডি বলতে বোঝায় যে বডি বলতে কিন্তু শুধু ব্যাকগ্রাউন্ড না, বডি বলতে পুরা, অর্থাৎ আমাদের সাইটটা আমি এখানে দেখতে পাচ্ছি, বডি বলতে পুরা, অর্থাৎ এখান থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত, এই পর্যন্ত পুরাটাই কিন্তু বডি। হোম পেজ একটা পেজের আর কি, হ্যাঁ একটা পেজের কিংবা পুরো সাইটটা, পুরো সাইট যত পেজ তৈরি হবে সবগুলো এই বডির আন্ডারই হবে। তো এখন আমরা এই জিনিসটা বডির আন্ডারে যেহেতু হচ্ছে, তো এইটার আমরা হচ্ছে কি কি মানে ফন্ট ব্যবহার করছি, অর্থাৎ আমরা যেরকম এমএস ওয়ার্ডে হচ্ছে টাইমস একটা ফন্ট ব্যবহার করি। তো ওয়েবসাইটে লেখার জন্য কয়েকটা স্ট্যান্ডার্ড ফর্ম আছে, সেটা হচ্ছে একটা হচ্ছে এরিয়াল, তারপরে হচ্ছে আপনার সেন্স শরীফ, এরকম কয়েকটা ফন্ট আছে যেসব ফন্ট দিয়ে ওয়েবসাইটে লেখাগুলো লেখা। উপরেরটা হেলভেটিকা, ওইটা হ্যাঁ হেলভেটিকা এই ফন্টগুলো সাধারণত আমরা আমার সাইটের জন্য এই তিনটা ফন্ট ব্যবহার করা হয়েছে। এই তিনটে আরো অনেক স্ট্যান্ডার্ড ফন্ট, একটা ফন্টও একটা ফন্টে শুধু এরিয়াল ফন্টটা রেখে আমি ইয়ে করে দিই, তাও করতে পারি।
কিন্তু আমি যেহেতু এক এক জায়গায় এক একটা ব্যবহার করছি, তো টাইটেলের জন্য একটা করছি, ডিজাইনটা কি সমৃদ্ধ করার জন্য করা হয়েছে। আচ্ছা, ফন্ট সাইজ অর্থাৎ আমার পাইটি সাইজের যে লেখাগুলো লেখা আছে ইউজুয়ালি, অর্থাৎ যেগুলো অন্য কোনো কোডিং দেওয়া হয়নি, সেগুলো সাধারণত 11 পিক্সেল এটা শো করবে। 11 পিক্সেলেই যেগুলো লেখা, মানে সাইজটা 11 পিক্সেল। এরপরে মার্জিন, অর্থাৎ মার্জিনটা হচ্ছে যে প্রথম মার্জিন, একটা লেখার মার্জিন কয়টা থাকে, একটা থাকে লেফট সাইড, একটা রাইট সাইড, একটা টপ, একটা বটম। তো এখানে যেটা করছে যে লেফট সাইডে যে মার্জিনটা রাখছে এটা 0, অর্থাৎ লেফটে কোনো মার্জিন রাখে নাই। উপরের দিকে যে মার্জিন রাখছে সেটা হচ্ছে অটো, অর্থাৎ এটা আমরা যখন যেটা সিলেক্ট করে দেবো সেটা হয়ে যাবে। তারপরে হচ্ছে লেফট সাইডে যেটা রাখছে সেটা অটো, এবং ফুটারে যেটা রাখছে সেটা অটো। ওই সিরিয়ালে এগুলা প্রথমটা লেফটে, তারপরে টপ, রাইট, তারপরে এবং বটম। এরপরে হচ্ছে আমরা এখানে কালার ব্যবহার করছি। কালার হচ্ছে 000, এটা হচ্ছে এটা কালো কালার, লেখা 00 এর আগে 006টা দিয়ে কালো ইউজ করছি, 6টা 3টা দিলেও হবে, 3টা দিলেও কালো, মানে তো এই যে আমি যে লেখাটা লিখছি, লেখাটার কালারটা কি হবে, 0। এটা গেল হচ্ছে আমাদের বডির মধ্যে আমাদের যে সিএসএস যেটা ইউজ করছি সেটাই, অর্থাৎ আমরা এখানে বডি লিখবো, তারপরে এই জিনিসগুলো আমরা এখানে ইয়ে করব। এরপরে আমাদের সেকেন্ড যে অপশনটা আছে সেটা হচ্ছে যে আমাদের ইমেজ। তো ইমেজের এখানে আমরা হচ্ছে ইমেজগুলো যেগুলো ব্যবহার করছি সেগুলো হচ্ছে ম্যাক্সিমাম ওয়াইড হচ্ছে 100%, বর্ডার না, অর্থাৎ আমরা হচ্ছে ইমেজগুলোর বর্ডার ব্যবহার করি নাই, এবং ম্যাক্সিমাম 100% বলতে বোঝাচ্ছি যে আমরা এটা পুরাটাই ব্যবহার করতে পারবো, অর্থাৎ যে ইমেজগুলো ব্যবহার করব আমরা সেই ইমেজগুলো কি আমরা পুরাটাই ব্যবহার করতে পারবো। এরপরে আমাদের পি একটা অপশন লেখা আছে, পিটা সাধারণত ব্যবহার করি প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ লেখার জন্য। আমরা সাপোজ একটা লেখা লিখলাম, ওই লেখাটা লেখার পরে ওই লেখাটা কি কেমন হবে, লেখাটা কোনো প্যাডিং থাকবে কিংবা কোনো মার্জিন থাকবে কিনা, এটা পি এর আন্ডারে আমরা ইয়ে করে দিব। তো এখানে প্যাডিং আমরা রাখছি 2, আর হচ্ছে মার্জিন 0, মার্জিন রাখি। তো একইভাবে আমরা এখানে স্টাইলের বিভিন্ন জিনিস এখানে ব্যবহার করছি। তো আমরা একটু নিচে আসি। তো আমাদের এখানে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে এখানে হেডার। এখানে আমরা সবগুলো তো আমাদের দরকার নেই, কিছু কিছু দরকার, হেডার অপশনটা আমরা দেখাই। তো হেডারের এখানে আমরা দেখতেছি ওয়াইড হচ্ছে 1000 পিক্সেল, অর্থাৎ হেডার বলতে আমরা একটা সাইডে এটাকে আমরা জানছি হেডার কাকে বলে, অর্থাৎ এই উপর থেকে শুরু করে একটা নির্দিষ্ট একটা লাইন পর্যন্ত আমরা যে হেডার বলতেছি। তো এখানে আমরা যে হেডার, অর্থাৎ এখান থেকে শুরু করে এই পর্যন্ত যেটা, এটা আমাদের হেডার। তো এই হেডার আমরা এখানে এটাতে ওয়াইড, অর্থাৎ এইখান থেকে শুরু করে এই পর্যন্ত, অর্থাৎ এই সাইড থেকে শুরু করে এই পর্যন্ত, এটা আমরা ব্যবহার করছি কত, 1000 পিক্সেল, মানে এই ওয়েব 1000 পিক্সেল। তো এটা আমরা চেক করে দেখতে পারি যে আসলে এই জিনিসটা কেমন হয়েছে। যদি আমরা এই হেডারটাকে পরিবর্তন করি, অর্থাৎ এটাকে আমি 1000 পিক্সেল না রেখে একটু কমাই দিই, তাহলে আমরা জিনিসটা বুঝতে পারবো। আমরা 900 করলাম, 900 করার পরে আমরা ফাইলটা সেভ দিলাম, সেভ করলাম। এরপরে আমরা এটা দেখার জন্য যে সাইডে যাই, এখানে কোথাও আমাদের রিফ্রেশ দিতে হবে। রিফ্রেশ দিলে আমরা এই যে দেখা গেল যে আমাদের হেডার যে অংশটা ছিল, অর্থাৎ এই যে 50-50 করে দুই সাইড থেকে ছেড়ে আসছে, কিন্তু ছেড়ে এসে সে এখন এই অবস্থায় আছে। তার মানে কি যে এই কোডটা দ্বারা আমরা কি, যে এই যে এখানে যে হেডারের অংশের মধ্যে যে সিএসএস টা লেখা আছে সেটা হেডারটাকে কন্ট্রোল করতেছে। তো আমরা আনডু করি, অর্থাৎ আমরা আগের অবস্থায় ফিরে গেলাম। করার পরে এখন আমরা দেখাচ্ছে হাইট, অর্থাৎ এটা যে হাইটটা ব্যবহার করছি আমরা, অর্থাৎ এই টপ থেকে শুরু করে এই পর্যন্ত, এই হাইটটা হচ্ছে আমাদের ব্যবহার করা হয়েছে 190। তো আমরা এটা বোঝার জন্য আমরা একটু কমাই দিই, এটা যদি আমরা 190টাকে আমরা 100 করে দিলাম, 100 যদি করে দিই, এবার যদি আমরা সেভ দিই, ফাইলটা সেভ দেওয়ার পরে আমরা যদি একটু রিফ্রেশ দিই, তো দেখা যাচ্ছে যে ইয়েটা, অর্থাৎ হাইটটা কমে গেছে। এবং হাইটটা কমার ফলে কি হয়েছে, যে এখানে আমাদের যে মেনু বারটা ছিল, মেনু বারটা উপরে উঠে গেছে, যেহেতু হাইটটা কমে গেছে। এটা তো এই জায়গায় ছিল, এটা উপরে উঠে গেছে। তো এটা আসলে ডিজাইনটা দেখে আগে করা হয়েছে, এজন্য আমরা আবার 190 করে দিলাম।
এরপরে আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইউআরএল, অর্থাৎ এই ব্যাকগ্রাউন্ড, এখানে আমরা যে প্রথমে আমরা যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল করছিলাম সেটা হচ্ছে পুরো বডির জন্য, কিন্তু এখন যে ব্যাকগ্রাউন্ড ইউআরএল করতেছি সেটা কি হেডার সেকশনের জন্য। দেখে একই কোড ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ওইখানে যে কোডটা ছিল এই কোডটা এখানে ব্যবহার করা হয়েছে। তো ব্যাকগ্রাউন্ড যে ইউআরএলটা ব্যবহার করা হয়েছে এখানে সেটা একটা ইমেজ cover rg.jpg, এইটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে ব্যবহার করা হচ্ছে, এবং এটা নো রিপিট সেন্টার, অর্থাৎ এটা কোনো রিপিট করবে না একটা ইমেজটাই, যেরকম এর আগে যেটা দেখাইছি আমরা একটা এটা কিন্তু রিপিট করতেছিল, মানে একটা আমরা একটা সোজা একটা ইয়ে নিয়েছিলাম, নেওয়ার পর ওটা কি হচ্ছে ডান দিকে রিপিট করতে করতে পুরো ইয়েটা হচ্ছে, কিন্তু এখন যে ইমেজটা ব্যবহার করতেছি সেই ইমেজটাকে রিপিট করবে না। আমরা এই ইমেজটা একটু দেখে আসি আসলে ইমেজটা কেমন, কোভার আর কি নামে ইমেজটা আছে। তো ওই আমরা ফোল্ডারে যাব, ইমেজ ফোল্ডারে যাওয়ার পরে এখান থেকে আমরা দেখতে পাবো ওভার, এই যে আমাদের সেই ইমেজটা, যে ইমেজটা আমাদের ব্যাকগ্রাউন্ডে শো করতেছে, অর্থাৎ এখানে আমরা একটা স্লাইড শো ব্যবহার করছি, এই যে সেই ইমেজটা, এই স্লাইড শোটা যদি আমরা এখানে অর্থাৎ এই স্লাইড শোটা গুলো যদি না থাকতো তাহলে সবসময় ইমেজটা স্ট্যাটিক থাকে। তো যেহেতু এখানে একটা স্লাইড শো আছে এই জন্য ইমেজটা পরিবর্তন হচ্ছে, ব্যাকগ্রাউন্ড ইমেজ হিসেবে আমরা ওই ইমেজটাকে ব্যবহার করা হচ্ছে। এরপরে আমাদের দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন কত 0 0, যে মিডল পজিশনের মার্জিন অটো, অর্থাৎ মার্জিনটা আমরা এখানে অটো রাখছি। এরপরে যে অপশনটা হচ্ছে সেটা মেনু ট্যাব। মেনু ট্যাব বলা হয় হচ্ছে অর্থাৎ একটা সাইডের এই যে এই অপশনটাকে হচ্ছে মেনু বলা হয়, অর্থাৎ মেনু কয়েকভাবে আমরা দিতে পারি। এটা হচ্ছে নেভিগেশন মেনু বলা হয়, টপে যেটা আমরা ব্যবহার করছি এই মেনুটাকে আমরা নেভিগেশন মেনু বলি। আর এটা হচ্ছে সাইড বার মেনু, অর্থাৎ এটা লেফট সাইডে ব্যবহার করছি, লেফট সাইডে না করে আমরা রাইট সাইডে ব্যবহার করতাম। এগুলো মেনু বলা হয় যেগুলোর মাধ্যমে আমরা অন্য পেজগুলোতে আমরা ভিজিট করতে পারি। সাইটের যে পেজগুলো আছে, এই যে এটা আর অনেকগুলো পেজ এখানে তৈরি করা আছে, এটা আন্ডার অনেকগুলো পেজ করা আছে, আবার এখানে অনেকগুলো পেজ করা আছে। এই পেজগুলোতে ভিজিট করার জন্য আমরা যেই এটা ব্যবহার করি সেটা হচ্ছে মেনু। তো আমরা এখান থেকে মেনু বারে আমরা ভিজিট করলে মেনু বারটা আমরা এখান থেকে দেখতে পাবো। তো এই মেনু বারটা যেই কোডিং গুলা দিয়ে মেনু বারটা ইয়ে করা হয়েছে সেটা হচ্ছে এই কোডিং গুলা। তো মেনু বারে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে বিডি ডট ক্লিয়ার নামে একটা মেনু করা হয়েছে। এরপরে হচ্ছে এটা একটা কাজ আছে আলাদা, ওটা আমাদের দরকার নেই, এটা দরকার মেনু। সেই মেনুর ওয়াইডটা আমরা রাখছি কত 1000, অর্থাৎ আমরা যদি সাইটটা দেখি এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে মেনু। তো এইটার হাইটটা কত রাখছি 1000, অর্থাৎ এই হেডারের হাইটও যেরকম 1000 ছিল এটার হাইটও 1000। যেহেতু আর কোনো কিছু আমরা যদি এরপর আরো কিছু অপশন দিই, যে আরেকটা মেনু তৈরি করি, ডাউনলোড আরেকটা অপশন তৈরি করি, তো এই দেখা যায় পুরোটা হয়ে যাবে। তো এই পুরো জায়গাটা কিসের জন্য, এটা মেনু বারের। তো মেনুর পরে ওয়াইড এর পরে আমরা প্যাডিং দিয়েছি 0, মার্জিন 0 দিয়েছি, আর হাইট কত দিয়েছি, এটা হাইট দিয়েছি হচ্ছে 26 পিক্সেল, অর্থাৎ 26 পিক্সেল অনেক কম দিয়েছে, এই জন্য এই যে দেখা যাচ্ছে এখান থেকে শুরু করে এই যে পর্যন্ত 26 পিক্সেল। তো এই সিএসএস টা খুব একটা কঠিন না, এই জিনিসগুলো আমরা যদি একটু দেখি তাহলে দেখা যাবে যে আমাদের জিনিসটা অনেক সহজ হয়ে গেছে। সিএসএস শুধু ড্রিম ওয়েভারে এই সফটওয়্যারের মাধ্যমে এটা ড্রিম ওয়েভারে এটা দেখা যাবে, কিংবা আমরা এটা নোটপ্যাড এর মাধ্যমে এই কোডটা দেখতে পাবো। নোটপ্যাডটা হচ্ছে যে এটা হচ্ছে আপনার মাইক্রোসফট ওয়ার্ড যখন আমরা ইনস্টল করি তখন মাইক্রোসফট ওয়ার্ড এর সাথে এই জিনিসটা আমাদের দেয়া থাকে। এখানে আপনি হচ্ছে যখন আমরা এখান থেকে দেখব নোটপ্যাডটা এখানে আছে, এই নোটপ্যাড এটা নোটপ্যাড প্লাস প্লাস এটাও ইনস্টল করতে হবে। নোটপ্যাড প্লাস প্লাস যে কোনো একটা নোটপ্যাড আমরা এটার মধ্যেও কোডিংটা দেখতে পাবো। নোটপ্যাডের মাধ্যমে দেখা যাবে এই যে নোটপ্যাড, এটা এটাতে আমি কোডটা যদি পেস্ট করি, এই যে আমার সেই কোডগুলো দেখা যাচ্ছে, এই যে সেই কোডগুলো কোডগুলো দেখলাম।
এছাড়াও বিভিন্ন এখান থেকে আপনি হচ্ছে একই বিমল ভাই যে কাজগুলো করতে সেভ করা ইয়ে করা সবই এখান থেকে করা যাবে। এবং আমি যখন ফাইলটা ওপেন করতেছিলাম, অর্থাৎ আমরা এটা সেভ করবো না। না, আমাদের রিমুভার করা আছে। আচ্ছা, এই ফাইলটা আমরা যখন ওপেন করছিলাম সিএসএস এর ফাইলটা, তখন আমরা এখান থেকে নোটপ্যাড অপশনটা এখান থেকে দেখতে পেয়েছি, এই যে ড্রিমওয়েভার। তো ইচ্ছা করলে এটা আমরা অন্য যে ইয়েগুলো আছে ওগুলোর মাধ্যমে এটা ওপেন করতে পারবো। আদার্স যে প্রোগ্রাম গুলো আছে, আদার্স যে program, এর মধ্যে আমরা একটা ড্রিম ওয়ে করতে পারবো। মাইক্রোমিডিয়ার মাধ্যমে আমরা এটা করতে পারবো। তারপরে হচ্ছে এই যে নোটপ্যাড, এটার কথা বলতেছিলাম, নোটপ্যাডের মাধ্যমে করা করা যাবে এটা। আবার হচ্ছে ওয়াটপ্যাড নামে আরেকটা অপশন আছে, এটার মাধ্যমে এটা করা যায়। তো যেটার দ্বারাই করি আমাদের সেটা আমাদের ইনস্টল করে নিতে হবে। তো সবচেয়ে বেশি সুবিধা থাকে হচ্ছে অ্যাডোবি ড্রিমওয়েভার। এই জন্য আমরা অ্যাডোবি ড্রিমওয়েভার ওয়ার্ল্ডের যারা হচ্ছে আপনার ওয়েব ডেভেলপারেরা এটাতে কাজ করে স্বাচ্ছন্দ্য বোধ করে এটাতে তারা কাজ করে। কারণ এখানে ওয়েব ডিজাইনের মোটামুটি সব রকম কম্পোনেন্ট অপশন এখানে দেয়া আছে। আরেকটা কথা, ওই ফোন স্টোর সাইটটা আমরা যে ইমেজ গুলা ব্যবহার করা দেখলাম, একটা পেজ বারবার আসছিল ইমেজ গুলা দেখে। কোথায়? ওই যে ইমেজ গুলা দেখে, যেমন এই ইমেজ গুলা যেখানে ব্যবহার করা হয়েছে, ওই পেজটা কই থাকে? এটা হচ্ছে একটা ফোল্ডারের মধ্যে আমরা রাখছি। না, ওই এইটা রাখার জন্য কি আলাদা কোনো সফটওয়্যার ইউজ করতে না হবে? না, এটা হচ্ছে শুধু ওই ইমেজ গুলা দেখে, যে ফোল্ডার, এই যে ইমেজটা, এই ইমেজ গুলা হচ্ছে মানে এখানে যেটা করতে হবে যে আমরা যখন এই সাইটটা সিএসএস ব্যবহার করব ইয়ে করব, তখন এই ইমেজটা একটা ফোল্ডারে রাখতে হবে। এবং রাখার পরে কোন ফোল্ডারে রাখছি আমরা যখন কোডিং করব তখন ওই ফোল্ডারের লিংকটা আমাদেরকে বলে দিতে হবে। যেরকম আমরা এখানে ইয়ে করছি যে এই যে এখানে ব্যাকগ্রাউন্ড যে ইমেজটা কোথায় রাখছি, ইমেজেস নামক একটা ফোল্ডারের মধ্যে কি নামে, এই যে bd.jpg নামে। এই নামটা কি আমি দিছি না? এটা সিএসএস এর মাধ্যমে যখন আমরা কোডিংটা করব, তো এই ইমেজটা এই ইমেজটা তো আমি ব্যবহার করতেছি ব্যাকগ্রাউন্ডে। তো এই ইমেজটা যে লিংকে আছে ওই লিংকটা আমাকে এখানে লিখে দিতে হবে। অর্থাৎ এটা কোন কোন লিংকে আছে, এই দুইটা চিহ্ন দ্বারা এটা বোঝা যায় যে হচ্ছে আমাদের এই যে হোম যে পেজটা, অর্থাৎ ইন্ডেক্স যে পেজটা, অর্থাৎ সেই পেজটাকে ইয়ে করার জন্য আমরা এটা ব্যবহার করছি। এরপরে ইমেজেস স্ল্যাশ bd.jpg, স্ল্যাশ অর্থ হচ্ছে যে এই bd.jpg টা হচ্ছে এই ইমেজটার মধ্যে আছে, তো এই জন্য মাঝখানে একটা স্ল্যাশ ব্যবহার করা হয়। তো এই জিনিসটা সব জায়গাতেই আছে। আমরা যে কোনো কিছু, যে কোনো ফাইল যদি কম্পিউটারে দেখি, হার্ড ডিস্কে দেখি, যে আমরা এখানে লোকাল ডিস্কে যাই, লোকাল ডিস্কের পরে একটা ফাইল ওপেন করলাম, তো এরপরে আমরা এখানে ড্রাইভার ওপেন করলাম। তো এখানে যদি আমরা ইয়েটা দেখি, এই যে এখানে দেখেন যে প্রথমে সি ফোল্ডারে গেছি, এরপরে কি করছি, এরপরে ডেলের মধ্যে গেছি, এরপর ড্রাইভারে গেছি। তো একটার পর একটা স্ল্যাশ দিয়ে সে কিন্তু ওই ইয়েগুলা ইন্ডিকেট করে দিচ্ছে, ফাইলটা বলে দিচ্ছে ফাইলটা এরপরে কোনটা যাচ্ছে, অর্থাৎ এই ফাইলটার ইয়ে কোথায়। তো এই জিনিসটা এখান থেকে যে এই যে তার হচ্ছে লিঙ্কটা, অর্থাৎ কিভাবে এই জিনিসটা আসছে, আমার ইমেজটা যদি এই জায়গাতে থাকে, অর্থাৎ তাহলে আমাকে এই পুরা জিনিসটা নিয়ে যায় আমার এই লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে যে এই জায়গাতে আমার ইমেজটা আছে। যেই জায়গাতে ইমেজটা থাকবে ওই লিঙ্কটা দিলে কেন ইমেজটা পাবে, না হলে ইমেজটার উপরে শো করবে না। আর ইমেজটা পাওয়ার জন্য আরেকটা শর্ত হচ্ছে যে এটা একই জায়গায় থাকতে হবে, অর্থাৎ একই ফোল্ডারের মধ্যে থাকতে হবে। যেরকম আমার সবগুলা কিন্তু এই ফোল্ডারের মধ্যেই আছে, ইমেজটাও এখানে আছে, সিএসটাও এখানে আছে। কিন্তু আমি যদি এখানে কোডিংটা এখানে রাখি আর এই ইয়েটা যদি এই ফোল্ডারের মধ্যে রাখি, অর্থাৎ ট্রিপলের মধ্যে রাখি, তাহলে কিন্তু ইমেজটা পাবে না। অর্থাৎ যেই ফোল্ডারের মধ্যে আমার কোডিং গুলো থাকবে সেই ফোল্ডারের মধ্যে আমার ইমেজটা রাখবে। তো এটা রাখলে আমার ওই জিনিসটা পাবে। তো এইখানে আরেকটা জিনিস আছে, যখন আমরা লোকাল ড্রাইভে কাজ করি তখন স্ল্যাশটা এরকম হয়, এটা হচ্ছে সাইডে বাঁকা করে দিতে পারি। আর যখন আমরা ড্রিম ইয়েতে কাজ করব তখন এই জিনিসগুলো কি হবে, তখন এটা স্ল্যাশটা তখন আমাদের এটা কি ডান দিকে চলে যাবে, ডান দিকে বাঁকাই দিতে হবে। কারণ এই জিনিসটা হচ্ছে অনলাইন, অর্থাৎ অনলাইনে যে কাজগুলো করবো সেই অনলাইনে কাজগুলোর জন্য এই আমাদের লিঙ্কটা এইভাবে দেখা দিতে হবে, এই জায়গায় ফাইলটা আছে। আর অফলাইন, অর্থাৎ যেরকম এই যে এইটা হচ্ছে অফলাইন থেকে নিয়ে এসেছি, অর্থাৎ আমি যে এই জিনিসটা শো করতেছি কোথা থেকে করতেছি,
ডি ফোল্ডারের মধ্যে জাম্প ইনস্টল করা আছে, জাম্পের মধ্যে htdocs আছে, htdocs এর মধ্যে যে এ নামের দুটো ফোল্ডার আছে, সেই ফোল্ডারের মধ্যে style.css আছে, সেই style.css টা আমরা এখানে দেখতে পাচ্ছি। একইভাবে index.php যদি পেজে যাই তাহলে দেখা যাবে যে index.php ফাইলটা কোথায় আছে, ডি ফোল্ডারের মধ্যে জাম্প আছে, জাম্পের মধ্যে htdocs আছে, এর মধ্যে এ আছে, এর মধ্যে index.php ফাইলটা আছে। তো লোকাল ফোল্ডার থেকে যখন এই জিনিসটা আসবে তখন এই দিকে বাঁকা আমরা এই জিনিসটা লিংক টাইপে দেখাবো। আর যখন আমরা ইয়েতে দেখাবো সার্ভারে, কিংবা এই জিনিসগুলো তো আমরা সার্ভারে দেখাবো যেখানে অনলাইনে দেখাবো, অনলাইনের জন্য এই স্ল্যাশটা এইভাবে ব্যবহার করা। তো আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম সেটা হচ্ছে যে হেডার, ওই হেডারের আমরা হাইড ওয়াইড সরি মেনু নিয়ে আলোচনা করতেছিলাম। তো মেনুর এই জিনিসটা কোডিং গুলো আমরা মোটামুটি বুঝতে পারছি, এখানে হাইটটা সবই দেওয়া হচ্ছে। এরপরে আমরা কিছু কিছু সবগুলো নিয়ে আলোচনা করব না, কিছু কিছু জিনিস নিয়ে ইয়ে করব যেগুলো আমাদের মেনুর যে প্যাডিং আর ইয়ে লিখছে আর তো বলে দেই যে মেনুর যে প্যাডিং আর মার্জিনটা লিখছে এটা তো প্যাডিং আর মার্জিন লেখার অর্থ হচ্ছে যে এইটা, অর্থাৎ আমরা যেখানে জিনিস দেখতে পাচ্ছি এইটা প্যাডিং মার্জিন দিলে, অর্থাৎ এই যে এই হেডার শেষ হয়েছে, হেডারের পরে এখানে কিছু জায়গা ছেড়ে আসবে না, এটা কিছু জায়গা ছেড়ে আসলে দেখতেটা ভালো লাগবে না। যেরকম আমরা যেটা দেখতে পারি যদি আমরা এখানে কিছু ব্যবহার করি, যেরকম আমরা এখানে যদি সাপোজ মার্জিন ব্যবহার করলাম, এখানে আমরা মার্জিন ব্যবহার করলাম মেনুতে, ব্যবহার করে এখন যদি আমরা সেভ দেই, সেভ দেওয়ার পরে এখন আমরা যদি এখানে রিফ্রেশ দেই, তো এই যে এখানে দেখা যাচ্ছে যে এখানে এই জিনিসটা হচ্ছে একটু ফাঁকা ফাঁকা হয়ে গেছে না, ফাঁকা ফাঁকা হয়ে গেছে। অর্থাৎ এটা উপর থেকে না, এটা যেটা করছে এই দুইটার এই একটা মেনু পাশে আরেকটা মেনু, যে এই দুইটা মেনুর মাঝখানে এই ফাঁকা জায়গাটুকু সে ক্রিয়েট করছে। আর প্যাডিং যেটা, প্যাডিংটার কাজটা আমরা একটু দেখি। প্যাডিংটা আমরা যদি এখানে 2 বাড়াই দেই, এখন আমাদের সাইডে এসে এটা খুব অল্প দেওয়া হয়েছে, বোঝা যাচ্ছে না। যাই হোক কিছুই না ওর কাছে আর কি, এই যে এই মার্জিন দেওয়ার কারণে এই জিনিসটা ইয়ে হয়েছে। আমরা যদি আনডু করে অর্থাৎ মার্জিনটা আমরা সরাই দেই, দুইটাতে আমরা যদি 0 করে দেই, এটা 0 করে দিলাম, এটাও 0 করে দিলাম। এখন আমরা যদি ফাইলটা সেভ করি এবং আমাদের সাইটে আসে এটা রিফ্রেশ দেই, তো ওই জিনিসটা কমে যাবে। যাই হোক এটার আলাদা কাজ আছে যেটা একটু বেশি করে দিলে হয়তো দেখা যাবে। তো আমরা এরপরে যেটা করব, মেনু, আচ্ছা মেনুর ব্যাকগ্রাউন্ডের যে কালারটা, অর্থাৎ এখানে মেনুতে যে কালারটা আমরা ব্যবহার করছি, ব্যাকগ্রাউন্ডে একটা কালার, একটা ইয়ের কালার, ব্যাকগ্রাউন্ড এই যে ব্যাকগ্রাউন্ডে কিন্তু এই কালারটা ব্যবহার করছি, অর্থাৎ এটা কি একটা নীল কালার। তো এই নীল কালারটা কোথায় থেকে আমরা দেখতে পাচ্ছি, এই যে এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এই কালারটা দেখি, ব্যাকগ্রাউন্ডে যে কালারটা ব্যবহার করা হয়েছে, তো এই যে এখান থেকে আমরা এই কালারটা সিলেক্ট করে দিতে পারি, যে কোনো কালার। সাপোজ আমি এই কালারটা দিতে চাচ্ছি ব্যাকগ্রাউন্ড, এটা আগে যেটা ছিল এটা, তো এইটা কোডিং গুলো এখানে দেখা দিচ্ছে। তো কোডিং গুলো এই যে এই জায়গাতে কোডিং গুলো দেখা দিচ্ছে, আসলে এটা কি কোড ওখানে লেখা হবে। রেড দিলাম, আচ্ছা ঠিক আছে, আমরা একটা রেড দিলাম, রেড কালারটা 30 হ্যাঁ 30 আমরা একটা লাইনে দেখাবো C30। এটা করার পরে আমি সেভ দিলাম। তো এখন দেখা যাবে যে এই যে ব্যাকগ্রাউন্ডে যে এটা নীল দেখা যাচ্ছে, এইটা এখন লাল। আচ্ছা, তো এইটা হচ্ছে যে আমাদের এই যে এখানে ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিছি এই কালারটা দেওয়ার জন্য। তো আমরা আগে যে এটা ছিল এটাই নীলটাই এখানে লাগছে, নীলটাই রাখলাম। এইটার কাজটা আমরা দেখলাম। এরপরে আমরা একটু কিছু অন্য কিছু কাজ দেখি।
একই একই সাথে কিন্তু আমরা একটা সাইট সম্পর্কে ধারণা পাই যাচ্ছি যে এটা আমাদের সাইটের হেডার, এই সাইটটা থাকার কারণে কিন্তু আমরা এতখানি সাপোর্ট পাচ্ছি আসলে। এই মেনু যেটা এটা তৈরি সাইট, এজন্য এই সাইট থেকে আমি কাজগুলো দেখাচ্ছি, যেহেতু আমাদের ওয়ার্ডপ্রেস সাইট এখনো তৈরি হয়নি এভাবে। একই সাথে আমরা কোডিং এবং সাইটের কোথায় কি থাকে এবং কোডিং গুলো কিভাবে থাকে, সিএসএস কোডিং আমরা দেখে ফেলতেছি। তো এখন আমাদের পরে আমরা যেটা দেখবো লেফট কন্টেন্ট। আচ্ছা, একটা সাইটের এই সাইটের জন্য লেফট কন্টেন্ট যেটা করা হয়েছে সেটা হচ্ছে যে এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা হচ্ছে একটা লেফট কন্টেন্ট, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আর মিডল কন্টেন্ট, আর এইখান থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে তার রাইট কন্টেন্ট। তো আমরা প্রথমে লেফট কন্টেন্টে কি কি আমাদের সিএসএস ব্যবহার করা হয়েছে সেটা দেখি। লেফট কন্টেন্টের হাইট নেওয়া হচ্ছে 180 পিক্সেল। তো এই 180 পিক্সেল অর্থাৎ এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত 180 পিক্সেল। এবং এরপরে হচ্ছে এটার প্লট, মানে কোন দিক থেকে শুরু হবে, এটা লেফটে প্লট, অর্থাৎ লেফট থেকে শুরু হয়েছে। একবার আমরা যদি এই ক্ষেত্রে লেফট কন্টেন্ট আছে, রাইট কন্টেন্টটা দিতে যাই, এই যে রাইট কন্টেন্ট, এটার প্লটও হচ্ছে লেফট। কারণ কি যে প্রথম যে জিনিসটা আসছে, অর্থাৎ প্রথম যে এটা আসছে হচ্ছে এখান থেকে পর্যন্ত 180 পিক্সেল সে নিয়ে নিয়েছে জায়গা। তো এটা লেফট থেকে শুরু হয়েছে। এবার এখান থেকে মিডল কন্টেন্ট যেটা আছে সেটা 600 পিক্সেল, এটাও লেফট থেকে 600 পিক্সেল নিয়ে নিয়েছে। এরপরে এটা যেটা শুরু হচ্ছে এইখান থেকে এর লেফট থেকে, এর লেফট অর্থ এখানকার 100, এখানকার 180 এবং এখানকার যে 600, এই 600টা শেষ হওয়ার পরে যে জায়গাটুকু আছে সেটা লেফট সাইড থেকে এই রাইট সাইডটা তৈরি হচ্ছে। তো এই জন্য কোডিং গুলো এভাবে লেখা হয়েছে। তো আমরা লেফট সাইডটা দেখি, লেফট সাইডে আর কি কি ব্যবহার করা হয়েছে। লেফট কন্টেন্ট, তো লেফট কন্টেন্ট প্লটটা আমরা দেখলাম। এবার প্যাডিং হচ্ছে যে আমরা ওটা লেফট সাইডে হচ্ছে আমরা 0 রাখছি, টপে 0 রাখছি, রাইট সাইডে 0 রাখছি এবং এখানে 5 পিক্সেল রাখা হয়েছে। এরপরে হচ্ছে লেফট সাইডে যেটা আছে টাইটেল বক্স নামে আমরা এখানে একটা বক্স ব্যবহার করছি। অর্থাৎ এখানে একটা বক্স আমরা দেখতে পাবো যে এটা একটা বক্স, ব্যান্ড লিখছি, এখানে একটা লিখছি। এই জিনিসগুলো কিভাবে, এইটা সিএসএস টা, এটা যে কালার হইলো, এটা কিভাবে হলো, এই জিনিসটা এই কোডিংটা দেখা যাচ্ছে। যেমন এটার ওয়াইডটা 180, যেহেতু ওয়াইডটা ওটার 180, হাইটটা হচ্ছে 30 পিক্সেল, অর্থাৎ এটার ওয়াইডটা হচ্ছে 180, এটার হাইটটা 30 পিক্সেল। এবং এটা হচ্ছে মার্জিন ব্যবহার করেছে এইটা, এবং ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ ব্যবহার করছি। দেখা যাচ্ছে যেখানে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে, এই পিছনে একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। এটা কিন্তু একটা কালার না, এটা ডিপ আসতেছে, একটা ইমেজ ব্যবহার করা হয়েছে। সেই ইমেজটা হচ্ছে এই যে সেই ইমেজ bar.jpg। তো আমরা যদি আমাদের ফোল্ডারে ইমেজটা দেখে আসি, হ্যাঁ ইমেজ দেখছি এই bar.jpg, এই যে bar.jpg, এই যে ইমেজটা, এই ইমেজটার কারণে এখানে এই যে ব্যান্ডের নিচে ব্যাকগ্রাউন্ডে এইটা দেখা যাচ্ছে। এই ইমেজগুলো কোথায় দেখানো? এই ইমেজগুলো তৈরি করতে হবে, কিংবা এটা তৈরি করতে হবে, ফটোশপে তৈরি করা যায়, কিংবা হচ্ছে এই ইমেজগুলো আপনাদের থেকে কোথাও ডাউনলোড করতে হবে, তৈরি করতে হবে। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড দেখলাম। টেক্সট অ্যালাইনমেন্ট, অর্থাৎ টেক্সট গুলো কোথায় থাকতেছে, অর্থাৎ এখানে যে ব্যান্ড লেখাটা দেখা যাচ্ছে এটা মিডলে আছে, কিন্তু এই লেখাগুলো কিন্তু আবার লেফটে আছে। তো টেক্সট অ্যালাইনমেন্টটা কোথায় হবে, অর্থাৎ টেক্সটটা কোথায় অ্যালাইনমেন্ট হবে সেটা হচ্ছে আমাদের এটা কোথায় আছে, যে আমাদের টেক্সট অ্যালাইনমেন্টটা কি সেন্টারে আছে। ফন্ট সাইজ কত 15 ব্যবহার করছি আমরা। ফন্ট হোয়াইট বোল্ড দিছে, লেখাগুলো মোটা করে দেখাবে। এবং হচ্ছে কালার, এই কালারটা ব্যবহার করা হয়েছে। লাইন লাইন হাইট কত 30 দেওয়া হয়েছে। এইভাবে আমরা মোটামুটি সিএস এর মোটামুটি আমরা একটা আইডিয়া পাই গেছি যে সিএসএস গুলো কিভাবে ব্যবহার করা হয়। যে একটা যে কোনো একটা জিনিস ইয়ে করে তার আন্ডারে ওই জিনিসগুলো স্পেসিফাই করে দেওয়া হয়। তো এখন আমাদের আরেকটা জিনিস জানার বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে আমরা এখানে দেখলাম লেফট কন্টেন্ট, তো লেফট কন্টেন্ট লেখার পরে আমরা এই জিনিসগুলো দিলাম। তো এই যে লেফট কন্টেন্ট যে লেখাটা দিলাম, এখানে সামনে একটা ডট দিছি, ডট দেওয়ার পরে এখানে লেফট কন্টেন্ট হলো, এই লেখাটা কোথা থেকে আসে? এই লেখাটা না লিখে তো আমি লেফট কন্টেন্ট না লিখে অন্য কিছু লিখতে তো এখানে পারি।
এই লেখাটা কেন ব্যবহার করলাম। তো এইটা জানার জন্য আমাদের যেটা করতে হবে, আমাদের মূল কোডিংটা দেখতে হবে। আমার সাইটে গেলাম, আমি সাইটে যাওয়ার পরে এটা যেহেতু আমি লেফটে ব্যবহার করছি, তো লেফট সাইডে আমাদের একটা লেফট সাইড বার আছে। তো লেফট সাইড বারটা আমরা ড্রিমওয়েভ ওপেন করি, ওপেন উইথ ড্রিমওয়েভ। তো লেফট সাইড বার ওপেন করার পরে আমরা ওইটা যেটা দেখছিলাম সেটা হচ্ছে টাইটেল বক্স। টাইটেল বক্স দেখতেছিলাম। তো টাইটেল বক্স এটাতে একটা আমরা আমরা যে কোনো যখন আমরা সিএসএস তে কাজ করব তখন এটাকে ভাগ ভাগ করতে হবে, যে এটা একটা অংশ, এটা একটা অংশ, এটা একটা অংশ। তো লেফট কন্টেন্ট যেটা, এটাকে আমরা একটা অংশ বলার জন্য এটাকে একটা ডিপ বলা হয়, ডিপ ক্লাস। অর্থাৎ ডিপ ক্লাস সমান হচ্ছে লেফট কন্টেন্ট। এই যে এখানে আমি যে লেফট কন্টেন্ট লেখাটা ব্যবহার করছি, এই যে এখানে এই ডিপটা সব জায়গাতে লিখবো, ডিপ ক্লাস সমান হচ্ছে লেফট কন্টেন্ট, ডিপ ক্লাস সমান হচ্ছে টাইটেল বক্স। তো ডিপ ক্লাস সমান যখন লেফট কন্টেন্ট লিখবো তখন আমার এখানে ওই যে লেফট কন্টেন্ট লেখার জন্য এই লেখাটা আসছে। তারপরে হচ্ছে আমরা ডিপ ক্লাস সমান যখন লিখবো টাইটেল বক্স, এই টাইটেল বক্স লেখার কারণে এখানে এই যে টাইটেল বক্স সম্পর্কে একটা সিএসএস লিখছি। তো ডিপ ক্লাস যেকোনো একটা রেখেও ডিসপ্লে চলে আসবে। হ্যাঁ, মানে এই যে এখানে লেখছি ডিপ ক্লাস সমান লেফট বক্স। লেফট বক্সটা আসলে কি, লেফট কন্টেন্টটা কি, লেফট কন্টেন্টটার মধ্যে কি কি আছে, এই জিনিসটা এখানে লিখলে তো অনেক বড় হয়ে যাবে। তো যদি আমরা এখানে লিখে দিই, এটাকে বলা হয় ইনলাইন সিএসএস, অর্থাৎ একই লাইনের মধ্যে এটা সিএসএসটা লিখে দিই। আর এটা যেটা আমরা লিখলাম, এটা হচ্ছে আলাদা একটা সিএসএস আমরা ফাইল দিয়ে লিখলাম, সিএসএস একটা ফাইল দিয়ে জিনিসটা লিখলাম। অর্থাৎ এই যে এখানে যে লেখাগুলো লিখছি, অর্থাৎ আমি এখানে যে লেখাটুকু লিখছি, এই লেখাটুকু এখানে যদি আমি না লিখে সরাসরি আমি এই জায়গাতে ডিপ ক্লাস লিখছি, এখানে এই জিনিসটা এখানে লিখে দিতাম, তাও একই রেজাল্ট আসতো। কিন্তু দেখা যেত এইখানে জিনিসটা অনেক বড় হয়ে যেত। এই জন্য যত সিএসএস আছে, অর্থাৎ এটা যত স্টাইলের যত কাজ আছে, এটার জন্য আলাদা একটা ফাইল করা হয়েছে, যেটার নাম হচ্ছে style.css। এটার মধ্যে সব খালি স্টাইল গুলোই রাখা হয়েছে। আর এইটা হচ্ছে যে ফাইলটা হচ্ছে মূলত কাজ করতেছে আমাদের যেটা HTML এবং PHP দ্বারা তৈরি করছে। এটা মূলত HTML কোডিং। তো ডিপ ক্লাসের মধ্যে আমরা টেক্সট কন্টেন্ট এই লেখাটা রাখার কারণে এখানে যে সরি লেফট কন্টেন্ট লেখার কারণে লেফট কন্টেন্ট এই কি আছে জিনিসটা আমরা এখানে সুন্দর করে এখানে লিখি। তো আসলে এই জিনিসটা কিভাবে কাজ করতেছে দেখেন, যে ডিপ ক্লাসের পরে আমরা লিখলাম ডিপ ক্লাস টাইটেল বক্স। তো টাইটেল বক্সের এখানে আমরা কি লেখা লিখছি, ব্যান্ড লিখছি। তো ব্যান্ড এখানে ব্যান্ড এই লেখাটা হচ্ছে দুই পাশে দেখা যায় H3 দুইটা হেডিং ব্যবহার করছি। তো এই দুইটা H3 অর্থ হচ্ছে যে এটা H1 H2 H3 এই কোডিং গুলো আছে। তো এই H1 H2 H3 এই লেখাটা বোঝায় যে লেখাটা কত বড় হবে। তো লেখাটা এটা হেড বলা হয়। অর্থাৎ H3 এখানে যদি H3 না লিখে আমি H2 দিতাম, H2 যদি আমি দিই এটা, তো দেখা যাবে লেখাটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। এই যে লেখাটা অনেক বড় হয়ে গেছে। তো এটা হচ্ছে যদি H1 দিই আরো বড় হয়ে যাবে। তো এই লেখাটা আমি হচ্ছে কত বড় করব, এটা করার জন্য এখানে আমি এই H1 কিংবা এই H3 এগুলো আমরা ব্যবহার করছি। তো এইভাবে আমরা প্রথমে আমরা কোডিং গুলা একটা যেকোনো একটা ফাইল, যেরকম আমরা এই ফাইলটার নাম দিচ্ছি কি left-side.php এই ফাইলটার নাম দিচ্ছি। নাম দেওয়ার পরে ওই ফাইলটা আমরা শুরু করলাম কি ডিপ ক্লাস লেফট কন্টেন্ট। তারপর ডিপ ক্লাস লেফট কন্টেন্টের মধ্যে ওটার আন্ডারে আরেকটা আমরা কি রাখছি, যে আমরা একটা আরেকটা ডিপ ঘোষণা করছি, যে ডিপের আন্ডারে আছে টেক্সট স্ল্যাশ বক্স। তো এইখানে আমরা ব্যান্ড নামে একটা দিলাম, ব্যান্ড দেওয়ার পরে ওই জিনিসটা আমরা দিয়ে দিলাম। তো এই লেখাটা, তো এখানে আমরা তো শুধু নামটা লিখে দিয়েছি, কিন্তু এটা দেখতে কেমন হবে, এটা কত বড় হবে, কালারটা কেমন হবে, এইটা ঘোষণা করার জন্য এটা লেফট কন্টেন্ট আর লেফট ক্লাস এইটা করার জন্য আমরা এটা এখানে বিস্তারিত লিখছি, যেটা আমরা style.css
তো এই জিনিসগুলো আমরা আমাদের ফাইলগুলো আগে তৈরি করতে হচ্ছে এগুলা। এই ফাইলগুলো কোথায় আছে আমরা দেখি। দেখা যাচ্ছে আমাদের সাইটটা যখন আমরা দেখবো, তো দেখা যাবে যে এখানে আমরা এই যে লেফট সাইডের জন্য এই লেফট সাইড বার তৈরি করা হয়েছে, তো লেফট সাইডের জন্য, রাইট সাইডের জন্য রাইট সাইড বার তৈরি করা হয়েছে। উপরে আমরা যে স্লাইড শো দেখতে পাচ্ছি, স্লাইড শোর জন্য একটা স্লাইডার একটা ফাইল তৈরি করা হয়েছে। টপ মেনু, অর্থাৎ টপে আমরা যে মেনুটা দেখতে পাচ্ছি এই মেনুর জন্য এটা তৈরি করা হয়েছে। এভাবে প্রত্যেকটা সেকশন আমরা আলাদা আলাদা করে নিছি এবং প্রত্যেকটা আন্ডারে যে আমাদের যে কাজগুলো করতে হচ্ছে সেই কাজগুলো করার জন্য এইখান থেকে যে নামগুলো বের করতেছি সেই নামের আন্ডারে এখানে আমরা বিভিন্ন নামের আন্ডারে ওই সিএসএস গুলো ব্যবহার করছি যাতে আমরা এগুলো ব্যবহার করতে পারি। এখন আমরা যদি আমাদের মূল যে সিএসএস এখানে যদি ফিরে আসি, তাহলে দেখা যাবে আমরা অনেক কিছু এখন আমাদের সাইটে বুঝতে পারবো, যেহেতু সিএসএস মোটামুটি কিছুটা ধারণা পাইছি। তো এটা যে ফোন মানে নিজস্ব সাইট একটা, তো আমরা যদি অন্য কোনো সাইটে এরকম ভিজিট করি তাহলে ওরও কি কোডিং গুলো জানা সম্ভব হবে? এই যেরকম ওইটা দেখাচ্ছি যে আমরা তো ফোন স্টোরের কোডিং গুলো দেখলাম, এখন আমাদের যে সাইটটা আমরা তৈরি করছি তো প্যারাবোলার এইটার কোডিং, এটা সিএসএস কোডিংটা দেখি। দেখেন এটা তো একটা style.css ফাইল আছে, তো এই ফাইলটা তো আমাদের তৈরি করা নাই, এটা আছে। তো এটাতে যদি আমরা এডিটিং করতে যাই তো আমাদের প্রাথমিক সিএসএস টা জানতে হবে। তো আমরা দেখি যে এই সাইটটাতে আসলে কি কি করা আছে। আমি একটু নিচের দিকে আসি, কিছু তো অটোমেটিক করা হয়, সব পুরাটাই করা আছে। জি, এগুলা কাজ করতে করতে আমরা আরো ইয়ে হয়ে যাবে, যেহেতু এটা করা আছে শুধু আমাদের কাজটি এডিট করা, তো আমাদের নতুন খুব বেশি এটা সম্পর্কে জানতে হবে না। যেরকম আমরা এখান থেকে কিছু সহজ কিছু কোডিং দেখবো, যেরকম এখানে দেখেন আমরা ওইটা যেরকম বডি ব্যবহার করছি, এখানে তারা বডি ব্যবহার করছে, বডি ইন লাইন 1 দেখছে। আমরা যে কোডিং গুলা এখান থেকে দরকার হবে সেগুলো দেখি। কোডিংটা অটোমেটিক চলে আসে নাকি? কিন্তু আমাদের ওই ইয়ে করতে গেলে আমাদের মানে এগুলাই বেশি, যেরকম চেঞ্জ করতে হলে এটা জানতে হবে, বাট কোডিং এখানে আমাদের কন্টেনার অর্থাৎ যেটার মধ্যে আমাদের এই সাইটটা আছে সেই জিনিসটা হচ্ছে যে এখানে কন্টেনার ফ্লট নান, অর্থাৎ ফ্লট মানে হচ্ছে সেটা কোন দিক থেকে শুরু হবে, লেফট না রাইট থেকে, এটা নান করছে কোন দিকে করে, মার্জিন 0 রাখছে, হোয়াইট 100% অর্থাৎ হোয়াইটটা রাখছে, মার্জিন টপ 20 পিক্সেল, উপর থেকে 20 পিক্সেল ছেড়ে সেই ইয়ে করছে। এবার কন্টেন্ট ব্যবহার করছে, কন্টেন্ট বটম হচ্ছে 0, এইভাবে এখানে ফুটারটা ব্যবহার করছে। এরপরে এখানে বডির কিছু কোডিং এখানে ব্যবহার করছে এরা। এখানে আরেকটা style.css ফাইল এরা ব্যবহার করছে, যেরকম এখানে এরা স্টাইল শীট দুটো ব্যবহার করছে, একটা হচ্ছে css.stylesheet আরেকটা করছে rtl। তো এই স্টাইল শীটটা আমরা দেখি এর মধ্যে কি কি কাজ আছে। তো এটার মধ্যে আমরা যদি দেখি, এটা যে হেডার লিখছে, হেডার সেকশনের জন্য তারা কি কাজ করছে, সাইট টাইটেল, তো সাইটের যে আমরা টাইটেলটা দেখতেছি এই যে এখানে সেই টাইটেলটা সাইট টাইটেলের জন্য তারা প্লট রাইট, অর্থাৎ রাইট সাইড থেকে শুরু করছে এটা। তারপরে হচ্ছে মার্জিন রাইট 20 পিক্সেল, প্যাডিং রাইট 20 পিক্সেল, এই যে এখানে হচ্ছে মার্জিন রাইট 20 পিক্সেল এবং ইয়ে করছে এটা। তারপরে হচ্ছে সাইট ডেসক্রিপশন, মেনুটা দেখলে আমরা হয়তো একটু ভালো একটু আইডিয়া পাবো। আচ্ছা, মেনুর তারা প্লটটা করছে হচ্ছে রাইটে, তো এখানে দেখা যেতে আমরা মেনুটা আসলে প্লটটা রাইট লেফটে আছে, এটা কোন মেনুটা, এটা মেনু না, মেন এক্সেস প্লট রাইট। অর্থাৎ যে কোনো আমরা কাজ করতে হলে আগে আমরা ওইটার ইনস্পেক্টর দেখে আসতে হবে আসলে এখানে কোন সিএসএস টা ব্যবহার করেছে। এরকম আমরা এখানে যে কোনো কিছু দেখতে হলে আমরা আগে এখান থেকে আমাদের সুবিধা হবে যে ইনস্পেক্ট এলিমেন্টে আমরা যাব, ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে আমরা এখানে এটা ক্লিক করব,
এটা ক্লিক করলে আমরা সাপোজ মেনুটা দেখতে চাচ্ছি। মেনুটা যদি আমরা চাই তাহলে আমরা এই হোম মেনু কিংবা এটা আমরা ইয়ে করলাম। এই যে এখানে এটা হোম মেনু দেওয়া আছে এবং এটার জন্য কোন সিএসএস ব্যবহার করেছি এই সিএসএস টাই এখান থেকে দেখা যাচ্ছে। তো এই সিএসএস HTML আর CSS দুটোই দেখা যাচ্ছে। HTML টা হচ্ছে যে এটা, এবং দেখেন যেটা বলছিলাম যে href জিনিসটা কি, যে এই যে হোমে এখানে ক্লিক করলে এটা আসলে কোথায় যাবে, সো সেই জিনিসটা এখানে দেখা যাচ্ছে যে href হচ্ছে কোথায় যাবে, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, লোকাল হোস্ট স্ল্যাশ ওয়ার্ডপ্রেস, অর্থাৎ আমরা হোমে যখন ক্লিক করব তখন এই পজিশনে চলে যাবে, অর্থাৎ এই লিংকটা এইদিকে চলে যাবে। এবং আমরা একইভাবে আমরা যদি আরেকটা ইয়ে দেখি, কন্টাক্ট পেজটা দেখি, তো কন্টাক্ট পেজটা দেখলে দেখা যাচ্ছে যে কন্টাক্ট পেজটা আসলে সে কোন ইউআরএল নিয়ে যাচ্ছে, যে এই ওয়ার্ডপ্রেস স্ল্যাশ ওয়ার্ডপ্রেস আইডি 12 নামে সে একটা পেজ ক্রিয়েট করছে, ওই পেজে সে নিয়ে যাবে, যে পেজটার নাম সে কি দিছে, কন্টাক্ট পেজ, এবং এটার সিএসএস ও সে এখানে দিয়ে দিছে। তো এইখান থেকে আমাদের যদি আমাদের এডিট করার দরকার হয় তখন আমরা কি করব, যে এই কোডিংটুকু আমরা দেখবো যে আসলে এই কোডিংটা কোথায় আছে। যেরকম এখানে যদি আমরা সাপোজ আমরা স্যাম্পল পেজটা দেখি, এই আমাদের স্যাম্পল পেজ, তো স্যাম্পল পেজের আমাদের যে কোডিংটা, এই যে কোডিংটা হচ্ছে যেখানে আছে, তো এখানে কোডিংটার যে আনুষঙ্গিক যে জিনিসগুলো আছে এখানে সবগুলো এখানে দেয়া আছে। আমরা এটা কালারটা চেঞ্জ করতে চাই, কালারটা এখানে দেয়া আছে। তারপরে এটা এক্সেস যেটা আছে, টেক্সট ট্রান্সফার, বিভিন্ন কোডিং এখানে দেয়া আছে। এখানে আসলে কোডিং গুলা অনেকগুলা কোডিং ব্যবহার করা হয় প্রোগ্রামিং এ, যেটা একটা আছে পিএইচপি, একটা আছে হচ্ছে আপনার জাভাস্ক্রিপ্ট, সিএসএস। তো এই সবগুলা মিলে এখানে যেগুলা একসাথে ইনস্পেক্ট এলিমেন্ট যখন আমরা ওপেন করব তখন এই সবগুলা মিলে আমরা কোডিং গুলো দেখতে পাবো যে একই সাথে সবগুলা কোডিং কি কি সে এখানে ব্যবহার করছে। তো আমরা যখন কোডিং এ আরো বেশি এক্সপার্ট হবো আস্তে আস্তে, তখন আমরা এই চেঞ্জ গুলো করবো। মূলত এই চেঞ্জ গুলো খুবই কমই লাগে, কারণ একজন ক্লায়েন্ট যেরকম আপনার হোমটা এখানে আছে, সে এখন বলতে পারে যে আমাদের এই মেনু বারটা, এই যে স্টাইল যে অর্থাৎ মাই ওয়ার্ডপ্রেস সাইট জাস্ট এই লেখাটা আছে, এই লেখাটা নিচে যাবে আর মেনু বারটা মনে উপরে দিতে হবে, তখন আপনাকে এই কোডিং গুলো জানতে হবে। সাধারণত এগুলো একটু কমই চায়। তো এইভাবে আমাদের দেখে দেখে আস্তে আস্তে এই কোডিং গুলো ঠিক করে, যে এটা সময় সাপেক্ষ ব্যাপার, যেহেতু কোডিং গুলা কোথায় আছে দেখে এটা জানার বিষয় আছে, জানে লিংকটা কোথায় আছে দেখে আস্তে আস্তে আমাদেরকে ওইভাবে এডিট করতে হবে। তো আমরা যদি স্পেসিফিক কাজ আছে যে এইটার এই কাজটুকু করতে হবে, তখন ওটা আমাদেরকে কোডিংটা বের করে এখান থেকে কোডিংটা দেখে এরপরে আমাদের এডিটরে যেতে হবে। এডিটরে যাওয়ার পরে আমাদের ওই style.css ফাইলটা বের করে ওখানে ওই জাস্ট ওই জায়গাতে আমরা এডিট করার পরে আমরা যখন আপডেট দিব তখন আমাদের ওই জিনিসটা দেখা যাবে। আরেকটা কাজ আমরা আজকে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত আজকে দেখলাম। আগামী ক্লাসে আমরা ইউজার এবং টুলস এই কাজগুলো আমরা দেখবো। তো মোটামুটি আমাদের ওয়ার্ডপ্রেসের প্রাথমিক যে কাজ ইয়েগুলো এগুলো শেষ হয়ে যাবে। আর এছাড়াও এডিটরের কাজগুলো আমরা যখন এই সাইটটাতে আরো কোনো অ্যাডভান্স লেভেলের কোনো কাজ করতে যাব, তখন এডিটরের কাজগুলো আমরা আরো ভালোভাবে দেখব। তো এর ভিডিও দেখার জন্য